আসসালামু আলাইকুম। একটি দেশ যখন জম্বি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তখন সেখানে জীবন বাঁচিয়ে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়। মুভির শুরুতেই দেখানো হয় সাউথ কোরিয়ার বুসান শহরটি জম্বি দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে। জম্বির হাত থেকে রক্ষা করার জন্য সরকার সবাইকে একদিন সময় দিয়েছে সে শহর থেকে চলে যাওয়ার জন্য। যে হারে জম্বি ছড়িয়ে পড়েছে, যদি সরকার একদিনের বেশি সময় দেয় তাহলে সব মানুষই জম্বির শিকার হয়ে যাবে। তাই সরকার তাদের আত্মরক্ষার জন্য একদিনের মধ্যে নৌপথে জাপানে পাঠিয়ে দিচ্ছে। এই সময় আমাদেরকে একজন সেনাবাহিনীকে দেখানো হয় যার নাম জিয়ংসি। সে তার ফ্যামিলি, বোন এবং বোনের ছেলেকে নিয়ে সে শহর ছেড়ে চলে যাচ্ছিল। জিয়নসি হলো এই মুভির মেইন ক্যারেক্টার। জিয়নসি যখন গাড়ি চালাচ্ছিল তখন তার সামনে একটি লোক আসে এবং তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু লোকটির গলায় রক্ত দেখে জিয়নসি মনে করে সে হয়তো জম্বি দ্বারা আক্রান্ত। তাই সে লোকটিকে সাহায্য না করে গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। গাড়িটির সামনে আসে লোকটির স্ত্রী এবং কান্না করতে করতে বলে, আমাদেরকে না হয় সাহায্য না করলেন, কিন্তু আমার ছোট মেয়েটার প্রাণটা বাঁচান, আমি আপনার কাছে অনুরোধ করছি। কান্না করতে করতে লোকটির স্ত্রী তার কাছে অনেকবার সাহায্য চায়, কিন্তু জিয়নসি তার ফ্যামিলির নিরাপত্তার কথা ভেবে ইচ্ছা থাকার সত্ত্বেও তাদেরকে সাহায্য করে না। এরপর জিয়নসি তার বোন এবং বোনের ছেলে সহ সেই জাহাজে পৌঁছে যায়। জাহাজটি কোরিয়া থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু হঠাৎ জিয়নসি জানতে পারে যে জাহাজটি জাপানে না গিয়ে হংকং এ নিয়ে যাওয়া হচ্ছে। তখন জিয়নসি এই বিষয়ে কথা বলতে ক্যাপ্টেনের কাছে যায়। এরপর দেখানো হয় জিয়নসির বোন এবং তার ছেলে যে কেবিনে ছিল, সেই কেবিনে হঠাৎ করে একটি লোক জম্বিতে পরিণত হতে থাকে। সেই লোকটি হঠাৎ করে জম্বিতে রূপ নিতে থাকে। লোকটিকে দেখে সবাই ভয় পেতে শুরু করে এবং পালানোর চেষ্টা করে। আসলে এই লোকটিকে জম্বিরা আগে থেকে কামড়িয়েছিল, যেটা অন্য কেউ খেয়াল করেনি এবং লোকটিও কাউকে বুঝতে দেয়নি। লোকটি জম্বিতে পরিণত হওয়ার সাথে সাথে সবাইকে আক্রমণ করতে শুরু করে। তখন একটি সেনা জেমশিওকে খবর দেয় যে কেবিনের একটি লোক জম্বি ভাইরাসে পরিণত হয়ে গিয়েছে। যেহেতু জিয়েনশিওর বোন এবং ভাগনা ওই কেবিনটাতে ছিল, তাই জিয়েনশিও এটা শোনা মাত্রই সেই কেবিনেই যায় যেখানে তার বোন এবং বোনের ছেলে ছিল। জম্বিটি তার বোনের ছেলেকে সহ প্রায় অনেককে কামড়িয়ে দিয়েছে। জিয়েনশিও যখনই কেবিনের দিকে যেতে নিবে তখনই সেই জম্বিটি তার উপর আক্রমণ করে। জিয়েনশিওর সাথে সাথে একটি গুলি শুট করে দেয়। এরপর সে কেবিনের ভিতরে গিয়ে যা দেখে তা আসলে অনেক ভয়ঙ্কর ছিল। কেবিনের সকল যাত্রী ইফেক্টেড হয়ে পড়েছিল এবং তাদের মধ্যে ছিল তার ভাগনা। যেহেতু কেবিনের সবাই জম্বি দ্বারা ইফেক্টেড ছিল, তাই যে কোনো সময় এরা জম্বি হয়ে যাবে। এটা ভেবে সিও তার বোনকে বাঁচানোর জন্য সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু তার বোন তার সেই ছোট বাচ্চাটাকে রেখে চলে যেতে চাচ্ছিল না। দেখতে না দেখতেই তখনই সবাই জম্বিতে পরিণত হয়ে যায়। জম্বিগুলো যখনই জিয়নশিওকে আক্রমণ করতে যাবে তখন সে একটি বন্দুক দিয়ে তাদের থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। জম্বিদের সাথে ফাইট করার সময় সে দেখতে পায় তার ভাগনা অলরেডি তার বোনকে আক্রমণ করে ফেলেছে। আমরা বুঝতে পারি তার বোনও কিছুক্ষণের মধ্যে জম্বি হয়ে যাবে। শিওক নিরুপায় হয়ে তার বোনের নৃশংস মৃত্যু দেখছিল। সে চাইলেও কিছুই করতে পারছিল না তার বোনের জন্য। তখন শিওকের বোনের স্বামী সেখানে চলে আসে। শিওক কেবিনের দরজা বন্ধ করে তাকে বাহিরে আটকিয়ে দেয়। দরজার বাহিরে থেকে জিমশিও দেখতে পারে জম্বিগুলো তার বোনকে কামড়িয়ে মেরে ফেলছে। নিজের বোনের মৃত্যু চোখের সামনে দেখতে পেয়েও কিছু করতে না পারার কারণে জিমশিও সেখানে অনেক ইমোশনালি ভেঙে পড়েছিল। আর এখন আমাদেরকে দেখানো হয় এতক্ষণ যাবত যা কিছু ঘটছিল তা ছিল 4 বছর পূর্বের ঘটনা। এরপর সিন চেঞ্জ হয় এবং 4 বছর পরের ঘটনা দেখানো হয়, অর্থাৎ বর্তমানের ঘটনাটি দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই জিমশিও এবং তার দুলাভাই হংকং এ বসবাস করছে। কিন্তু হংকং এর স্থায়ী বাসিন্দারা তাদেরকে পছন্দ করতো না, কারণ তারা শরণার্থী ছিল। তখন একটি গ্যাং জিমশিওকে তাদের বসের কাছে নিয়ে যায় এবং তাদের বস জিমশিওকে একটি কাজের অফার দেয়। গ্যাং এর বস জিমশিওকে অফার দেয় যে 4 জনের একটি টিম করে তাদেরকে আবার পেনিনসুলায় যেতে হবে, যেটি বর্তমানে জম্বি দ্বারা ভরপুর ছিল। তাদের টার্গেট হলো সেখানে একটি ফুড ট্রাকের ভিতরে থাকা $20 মিলিয়ন সহ সেই ট্রাকটি সেখান থেকে বের করে আনতে হবে।
যার বিনিময়ে তাদেরকে $2 মিলিয়ন দেওয়া হবে। সেই সাথে জম্বিদের হাত থেকে বাঁচানোর জন্য গ্যাংয়ের বসটি তাদেরকে কিছু পরামর্শ দেয়। সে বলে জম্বিগুলো রাতের চোখে দেখে না, তাই তারা রাতে সেই কাজটি অনেক ভালোভাবে করতে পারবে। জিওমশিয়কদের একটি স্যাটেলাইট ফোন দেওয়া হয় যেন তারা যখন পেনিনসুলায় যাবে তখন তাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে পারে সেই গ্যাংটি। এরপর শিপের মাধ্যমে তাদেরকে পৌঁছে দেওয়া হয় পেনিনসুলায়। জিওমশিও একটি গাড়ি থেকে নেমে তার চোখে পড়ে একটি ট্রাক। সে ট্রাকে গিয়ে দেখে এটা তাদের টার্গেটের ট্রাক না। পাশে দেখতে সে দেখে একটি ভেঙে পড়া বিল্ডিং পুরোটাই জম্বি দ্বারা ভরা। বিল্ডিংটি কাচের হয়, যে কোনো সময় জম্বিগুলো বাহিরে বের হয়ে আসতে পারে। তাই সে দ্রুত তাদের গাড়িতে এসে বসে। এরপর শিও তাদের টার্গেটের ট্রাকটি খুঁজে পায়। শিও তার পার্টনার সহ সে ট্রাকের কাছে পৌঁছে যায়। শিও বুঝতে পারে যে তাদের ছাড়াও আরো অনেকে এখানে রয়েছে যারা শিওকদের ফলো করছে। তারা ট্রাকের কাছে গিয়ে দেখে ট্রাকটি টাকায় ভরপুর। তখন তারা বুঝতে পারে যে তারা সেই ট্রাকটির কাছে এসে পৌঁছে গিয়েছে, এখন তাদের ফিরে আসার পালা। তারা যখন ট্রাকের সামনে যাবে দেখে ট্রাকে একটি ড্রাইভার বসে আছে এবং ড্রাইভারটি জঙ্গি। তারা ভাবে জম্বিটি হয়তো মৃত, কিন্তু তাদের ধারণা পুরোপুরি বদলে গেল যখন দেখলো জম্বিটি তাদের অ্যাটাক করেছে। এই সময় হঠাৎ করে ট্রাকে হর্নে চাপ লাগার ফলে অনেক জোরে সাউন্ড হয় এবং এই হর্নের আওয়াজটি অন্যান্য জম্বিদের কানে পৌঁছে যায়। আওয়াজ শুনে সব জম্বি ট্রাকের দিকে এগিয়ে আসতে থাকে। শিওক তখন ট্রাক ড্রাইভারটিকে মেরে ফেলে এবং তাদের মধ্যে একজন ট্রাকটি স্টার্ট করে। জিমশিও তার গুলির মাধ্যমে জঙ্গিদেরকে মারতে থাকে, কিন্তু তাদের সংখ্যা অনেক ছিল। এক গুলিতে তাদের এতজনকে মারা সম্ভব না। তখন জিমশিও গাড়ির ভিতর উঠে যায়। এতগুলো জম্বির মাঝেও তারা ট্রাকটিকে বের করে আনে। তখন জিমশিও তার স্যাটেলাইট ফোনটি ব্যবহার করে যোগাযোগ করার জন্য, কিন্তু তখন তাদের গাড়ির সামনে কারা যেন বিভিন্ন ধরনের লাইট নিক্ষেপ করতে থাকে। এটা আসলে একজনের ফাঁদ ছিল, যেন এই আলোর মাধ্যমে জম্বিগুলো সেই ট্রাকের দিকে এগোতে পারে, যেন এই আলোর মাধ্যমে জম্বিগুলো ট্রাকের পিছু নিতে পারে। যেমন কথা তেমনই কাজ। জম্বিগুলো আলো দেখে ট্রাকের পিছনে ছুটতে থাকে। যেহেতু জম্বিগুলো পিছু নিচ্ছিল তাই তারা অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিল, কিন্তু গাড়িটি দ্রুত চালানোর কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জিমশিও তখন ছিটকে বাহিরে পড়ে যায়। জিমশিও দেখে জম্বিগুলো সেই ট্রাকটি ঘিরে নিয়েছে এবং তার সঙ্গীদের অ্যাটাক করছে। এদিকে জিমশিওর দুলাভাই লুকে ট্রাকের ভিতর ঢুকে পড়ে। জিমশিও সেই জঙ্গিদের সাথে একাই লড়তে থাকে। এক পর্যায়ে সে না পেরে হাল ছেড়ে দেয়। এতগুলো জম্বি আর সে একা একটা মানুষ, কখনোই সম্ভব না তাদের সাথে লড়াইয়ে পেরে ওঠা। তখনই তার সামনে একটি গাড়ি চলে আসে। গাড়ির ভিতরে একটি মেয়ে ছিল যার নাম ছিল জুম। জুমের সাথে সেই গাড়িতে তার ছোট বোনও ছিল। মেয়েটি জিমশিওকে গাড়িতে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু জম্বিগুলো তাদের পিছনে লেগেই ছিল, তাই তাদের পক্ষে সহজ ছিল না সে ফাঁদ থেকে বের হওয়া। জম্বিদেরকে দেখে জুম গাড়িটি একটি সাইডে পার্ক করে। সেই সময় জুমের ছোট বোন ইয়োজিন তার রিমোট কন্ট্রোল গাড়ির মাধ্যমে জম্বিদের মনোযোগ অন্যদিকে নিয়ে যায়। এই সুযোগে জুম তার গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর জুম জিমশিওকে নিয়ে তাদের বাড়িতে যায়। জিমশিও তাদের মা বাবাকে দেখে বুঝতে পারে এই পরিবারটি সেই পরিবার যারা 4 বছর পূর্বে জিমশিওর কাছে সাহায্য চেয়েছিল। 4 বছর আগে জিমশিও যে পরিবারগুলোকে বাঁচাতে অস্বীকার করেছিল, অথচ আজ সেই পরিবারের জিমশিওর পাশে। এরপর দেখা যায় জিমশিওদের ট্রাকের কাছে 631 নামের একটি গ্যাং দল আসে। তারাই শিওকদের লাইটের মাধ্যমে বাধা দিচ্ছিল এবং জঙ্গিদের ফাঁদে আটকে দিয়েছিল। এই গ্যাংয়ের লিডারের নাম হংকং। সে দেখে ট্রাক ড্রাইভারটি এখনো বেঁচে আছে। সে ট্রাক ড্রাইভারকে না বাঁচিয়ে সেখানে মেরে ফেলে। গ্যাংয়ের দলটি মনে করে হয়তো এই ট্রাক ভর্তি অনেক খাবার রয়েছে, তাই তারা সে ট্রাকটি সেখান থেকে নিয়ে যায়। ট্রাকটি নিয়ে তারা তাদের মিলিটারি কম্পাউন্ডে নিয়ে যায়। জিমশিও দেখে জুনের পিতা এল্ডারকে ফোনে জিন নামে একজন মিলিটারির সাথে সাহায্যের জন্য আবদার করছে। তখন তারা জানতে পারে 4 বছর পূর্বে মিলিটারি অপারেশন বন্ধ হয়ে গিয়েছে। তখন জিমশিও তাদের বলে মিলিটারি ক্যাম্পাস 4 বছর পূর্বে বন্ধ হয়ে গিয়েছে, তারা কেউই এখন আর সাহায্য করতে আসতে পারবে না। তখন জুমের মা জিমশিওকে জিজ্ঞাসা করে তার বাকি সাথীদের ব্যাপারে। জিমশিও উত্তরে বলে তারা সবাই মারা গিয়েছে। গ্যাং এর লোকেরা যখন ট্রাকটি খোলে তখন তারা জিমশিওর দুলাভাই চুমমিমকে দেখতে পায়। তখন তারা তাকে একটি গেমের জন্য নিয়ে যায়। তাদের গ্যাং এর মধ্যে একজন যখন ট্রাকটি চেক করার সময় একটি ব্যাগ খোলে, তখন দেখে সেই ব্যাগ ভর্তি শুধু টাকা। সে সঙ্গে সঙ্গে তাদের ক্যাপ্টেনের কাছে যায় এবং এই বিষয়ে সব খুলে বলে। ক্যাপ্টেন সেখানে গেলে অনেকগুলো ক্যাশ টাকা সহ একটি স্যাটেলাইট ফোন দেখতে পায়। ফোন অন করলে সেখানে একটি কল আসে। তখন ক্যাপ্টেন জানতে পারে ট্রাকটি একটি অপারেশনের পার্ট। ট্রাকটি বাইরে নিয়ে যেতে পারলে তাদেরকে টাকা দেওয়ার পাশাপাশি কোরিয়া থেকে বের হওয়ার জন্য সাহায্য করা হবে। এটা
শুনে ক্যাপ্টেন নিজেই কাজটি করার সিদ্ধান্ত নেয় এবং সেই কথাগুলো অন্যদের থেকে লুকিয়ে রাখে। এদিকে চুম্মিনকে বাকি বন্দীদের সাথে বেঁধে রাখা হয়, যেখানে একটি স্টেডিয়ামের মধ্যে জম্বিদের সাথে লড়াই করা হয়, যা দেখার জন্য অনেক দর্শক সেখানে জড়ো হয় এবং এই মৃত্যু গেম দেখে সবাই মজা নিতে থাকে। প্রথম রাউন্ড শেষে কয়েকজন বেঁচে যায়, যাদের মধ্যে চুম্মিনও ছিল। এদিকে জিমশিওকে দেখানো হয় সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে 4 বছর আগে সে যেই ফ্যামিলিকে মৃত্যুর হাতে ছেড়ে দিয়েছিল, আজ সেই ফ্যামিলি তাকে বাঁচিয়েছে। সে জুমের মাকে গিয়ে সব খুলে বলে। এতে জুমের মা মুচকি হাসে এবং কোনো রিয়াক্ট না করে বলে, এটা স্বাভাবিক। আমরা প্রায় অনেকগুলো গাড়ির কাছে হেল্প চেয়েছিলাম, কিন্তু কোনো গাড়ি আমাদেরকে সাহায্য করেনি, তাই আপনার গাড়িটা কোনটা আমার তেমন মনে পড়ছে না। এরপর তারা সবাই মিলে প্ল্যান করে তারা সেই মিলিটারি কম্পাউন্ডে যাবে এবং স্যাটেলাইট ফোনটি সংগ্রহ করবে, কারণ স্যাটেলাইট ছাড়া তারা কখনোই বাইরে বের হতে পারবে না। পেনিনসুলা থেকে বের হওয়ার জন্য এতটুকু রিস্ক তাদেরকে নিতেই হতো। তারা প্ল্যান করে তারা রাতে বের হবে, কারণ জম্বিগুলো রাতে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে ক্যাপ্টেন এবং তার সাথী সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে থাকে। রাত হয়ে যায়, জুম সহ তারা সবাই বের হয়ে যায় কম্পাউন্ডের উদ্দেশ্যে। গাড়িটি দূরে রেখে জিমশিও এবং জুমের মা সে ট্রাকের কাছে এগোতে থাকে। ট্রাকের ভিতরে গিয়ে তারা সে স্যাটেলাইট ফোনটি পেয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ফোনটি ভেঙে গিয়েছিল। এরপর দেখানো হয় গ্যাং এর ক্যাপ্টেনের পার্টনার সেখানে আসে। জুমের মা তার কপালে বন্দুক রাখলে সে সব সত্যি কথা বলে দেয়। সে বলে সে তার ক্যাপ্টেন সহ এখান থেকে বের হওয়ার প্ল্যান করছে, যার ব্যাপারে তারা একটি স্যাটেলাইট ফোন থেকে জানতে পেরেছে। সে তখন আরো বলে ট্রাকের ভিতর থেকে তারা একজন জীবিত মানুষকে পেয়েছিল যার নাম চুম্মিন। সে এখন জম্বি গেমের একটি পার্ট। এটা জানার পর জিমশো দ্রুত ছুটে যায় তার দুলাভাইকে বাঁচাতে। এরপর ক্যাপ্টেনকে দেখানো হয় ক্যাপ্টেনের সাথে জুমের মায়ের লড়াই হয়। লড়াই শেষে জুমের মা তার থেকে স্যাটেলাইটটি নিয়ে নেয়। এদিকে জিয়ংশিও গ্যাং এর দলের সাথে লড়াই করছিল এবং চুম্মিনকে নিয়ে পালানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে জিয়ংশিওকে বাঁচাতে গিয়ে তার দুলাভাই মারা যায়। এতে জিয়ংশিও অনেক কষ্ট পায়। তখন জুমের মা সে ট্রাকটি নিয়ে কম্পাউন্ডে ঢুকে পড়ে এবং জিয়ংশিও সে ট্রাকটিতে উঠে পড়ে। তখন গ্যাং এর সব দলরা তাদের পিছু করতে শুরু করে। পিছনে গ্যাং এর দল আর সামনে জম্বির দল। এই যেন এক ভয়ানক ট্র্যাপ। যখন তারা ট্রাক নিয়ে আগাতে যাবে, জম্বির দলগুলো তাদের ট্রাকের সামনে এসে পড়ে। তখন জুম গাড়ি নিয়ে সেই জম্বিদের আঘাত করে। এখন জম্বিদের মনোযোগ অন্যদিকে ঘুরে যায়। এখন সুযোগ বুঝে জুমের মা ট্রাক চালাতে শুরু করে। প্রত্যেকটা জম্বিকে ট্রাক দিয়ে পিষে ফেলতে থাকে এবং সামনের দিকে এগোতে থাকে। এই দৃশ্যগুলো একদম দেখার মতো ছিল। এইদিকে ট্রাকের পিছনে ছিল গ্যাং এর দলগুলো। জুম গাড়ির লাইটের মাধ্যমে জম্বিগুলোর নজর গ্যাংদের উপর দিয়ে দেয়। তারা সবাই জম্বিগুলোর সাথে লড়াই করে যাচ্ছিল। এরপর জিয়ংশিও সেই জায়গায় আসে যে জায়গায় অনেকগুলো জঙ্গি কাচের ভিতর আটকা পড়েছিল। সে টেকনিক অনুযায়ী গুলি করে কাচগুলো ভেঙে ফেলে এবং কাচের ভিতরে থাকা সবগুলো জঙ্গি বের হয়ে আসে এবং সবগুলো জঙ্গি মিলে সেই গ্যাং এর লোকদের উপর আক্রমণ করে। সেই সময় গ্যাং এর ক্যাপ্টেন তাদের গাড়ির উপর আক্রমণ করে এবং জুমের কপালে বন্দুক ধরে। ক্যাপ্টেন তাদেরকে বলে তারা যেন তাদের বন্দুক ফেলে দেয় এবং ট্রাক যেন ক্যাপ্টেনকে দিয়ে দেয়। এইখানে ক্যাপ্টেনের মেইন উদ্দেশ্য ছিল সে সবাইকে বোঝাতে চাচ্ছিল যে সে এই ট্রাকটি অনেক যুদ্ধ করে এনেছে এবং তাকে যেন পেনিনসুলার বাইরে নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। ক্যাপ্টেনের হুমকি অনুযায়ী জুমের মা তার বন্দুকটি নিচে রেখে দেয়। তখন জুমের ছোট বোন একটি বুদ্ধিমত্তার কাজ করে। সে তার রিমোট কন্ট্রোল গাড়িটির মাধ্যমে ক্যাপ্টেনের মনোযোগ অন্যদিকে নিয়ে যায়। এরই সুযোগে জুম ক্যাপ্টেনের হাত থেকে পালিয়ে যায়। জুম পালিয়ে যাওয়াতে ক্যাপ্টেনের অনেক রাগ হয় এবং সে জুমের ছোট বোনকে যখনই গুলি করতে যাবে তখনই তাদের দাদু তার ছোট নাতনিটিকে বাঁচিয়ে নেয় আর গুলিটি গিয়ে লাগে তাদের দাদুর পিঠে। এটা দেখে জুমের মা তার বন্দুকটি তোলে এবং ক্যাপ্টেনকে যখনই শুট করতে যাবে তখনই ক্যাপ্টেন জুমের মায়ের পায়ে গুলি করে দেয়। এর ফলে জুমের মা আহত হয়ে যায়। এখন ক্যাপ্টেন ট্রাক নিয়ে পালিয়ে যেতে থাকে কোরিয়ার উদ্দেশ্যে এবং সে মনে মনে ভাবতে থাকে যে এখন সে কোরিয়াতে গিয়ে সে নতুন করে জীবন শুরু করতে পারবে। এরপর সে ট্রাকটি শিপের ভিতরে নিয়ে যায়। তখন সেই দলের লোকরা এটা দেখে অনেক খুশি হয় যে ট্রাকটি অবশেষে তারা নিয়ে আসতে পেরেছে। কিন্তু দলের লোকেরা দেখে এটা তো জিমশিও অথবা তাদের দলের কেউই না, এটা তো অন্য কেউ। এটা দেখে তারা ক্যাপ্টেনকে গুলি করে সেখানেই মেরে ফেলে। কিন্তু ক্যাপ্টেন তখনও মারা যায়। ক্যাপ্টেন চালাকি করে গাড়িটি পিছনের দিকে নিয়ে যায়। এতে করে বাইরে থাকা সব জম্বি ভিতরে চলে আসে এবং তাদেরকে আক্রমণ করে। এইদিকে দেখানো হয় জুমের দাদুকে। জুমের দাদুর অবস্থা খুবই খারাপ ছিল। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে এখনই মারা যাবে। সবাই অনেক ইমোশনাল হয়ে যায় এবং কান্না করতে থাকে। জুমের দাদু সেখানেই মারা যায়। তখন দেখানো হয় একটি সামরিক হেলিকপ্টার। জিম
বাচ্চাদেরকে নিয়ে এগোতে থাকে হেলিকপ্টারের দিকে। এইদিকে জুমের মায়ের পায়ে যেহেতু গুলি লেগেছে তাই সে ঠিকমতো দৌড়াতে পারছিল না। জম্বিগুলো পিছু নিতে থাকে। তখন জুমের মা তার মেয়েদেরকে বাঁচানোর জন্য ট্রাকের ভিতরে উঠে পড়ে এবং জোরে হর্ন বাজাতে থাকে যেন হর্নের শব্দে জম্বিগুলো তার দিকে এগিয়ে আসে। জুম এবং জিমশিও তো বেঁচে গেল, কিন্তু এইদিকে জুমের মা তো জম্বিদের মাঝে আটকা পড়ে গেল। জুমের মা বুঝতে পারছিল যে তার বের হওয়ার কোনো পথ নেই, এখন তাকে জম্বিদের হাতে মরতে হবে। এইদিকে জুম সবাইকে রিকোয়েস্ট করছিল যেন তারা তার মাকে বাঁচায়, কিন্তু সবারই প্রাণের ভয় ছিল। কেউই জম্বিদের সাথে লড়াই করার সাহস পাচ্ছিল না। তারা যখনই জুমকে জোর করে হেলিকপ্টারে তুলতে যাবে, জুম একটি বন্দুক তাদের কপালে ধরে এবং বলে, আমার মাকে ছাড়া আমি যাব না। তখন জিমশিওর তার দুলাভাইয়ের কথা মনে পড়ে। তার দুলাভাই তাকে বলেছিল জিমশিও নাকি তার বোন এবং ভাগনাকে বাঁচানোর একটুও চেষ্টা করেনি, এই জন্য তার বোন এবং তার ভাগনা মারা গিয়েছে। এই কথা ভেবে জিমশিও সিদ্ধান্ত নেয় যে সে জুমের মাকে বাঁচাবে। জিমশিও গাড়ির দিকে দৌড়াতে থাকে এবং গুলি শুট করতে থাকে। এই সুযোগে জুমের মা অনেকটা সাহস পেয়ে যায় এবং সে গুলির মাধ্যমে প্রতিটা জম্বিকে মারতে থাকে। দুইজন মিলে জম্বিদের সাথে ফাইট করতে শুরু করে। এক পর্যায়ে জিমশিও জুমের মাকে বাঁচিয়ে সবগুলো জম্বিকে একটি জায়গায় আটকিয়ে দেয়। জুমের মা ছুটে আসে তার মেয়েদের কাছে এবং তাদের মেয়ে দুটাও মা বলে ছুটে আসতে থাকে তার মায়ের কাছে। এই দৃশ্যটা খুবই ইমোশনাল ছিল। আসলে এই মুভিটির কিছু কিছু জায়গায় অনেক ইমোশনাল ছিল। এরপর তারা হেলিকপ্টারে করে সেই দ্বীপটি ছেড়ে চলে যায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। কালা জাদু নিয়ে আমার একটি মুভি এক্সপ্লেনেশন রয়েছে। শেমুর একটি খারাপ শয়তান যাকে কালা জাদুর মাধ্যমে পাঠানো হয় মার্ভেকে হত্যা করার জন্য এবং এর পিছনে ছিল তার কাছের মানুষটি। আপনারা যদি এই এক্সপ্লেনেশন ভিডিওটা দেখতে ইচ্ছুক থাকেন তাহলে আই বাটনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম।